বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিবসে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানাই বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীদের। এবারকার প্রতিপাদ্য বিষয় সকল নারী ও কন্যা শিশুর জন্যে অধিকার, সমতা, ক্ষমতায়ন। আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, ভোটার সংখ্যার বিবেচনায় খানিকটা কম পুরুষদের চাইতে নারীর সংখ্যা। অর্থাৎ বাংলাদেশে নারীর যে অবস্থান, সংখ্যা, শক্তি, সেটা কোনো অবস্থাতেই পুরুষের চাইতে কম নয়। কিন্তু সেটাকে আমরা যথেষ্ট পরিমাণে ব্যবহার করছি কিনা, করতে পারছি কিনা, নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা হয়েছে, সেটা হচ্ছে কিনা, এইসব নানা বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য 5 জন অতিথি আমার সঙ্গে রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম। আমার টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। আমার ডানে বসা আছেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সহসভাপতি এবং আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য রাহিম রং। তারপরে রয়েছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের ইংরেজি ও মানববিদ্যা বিভাগের প্রভাষক অলির খান, এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র নীতি নির্ধারক, নীতিগত পরামর্শক নামিয়া আক্তার। স্বাগত আপনাদের 5 জনকে তৃতীয় মাত্রায়। আমি আলোচনাটা শুরু করতে চাই প্রফেসর মইনুল ইসলাম আপনাকে দিয়ে, এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে এবারকার যে প্রতিপাদ্য বিষয় সকল নারী ও কন্যা শিশুর জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন, আপনার মতামত কি? অনেক ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দর্শক শ্রোতা যারা দেখছেন, প্রথমেই শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে। এবং এই দিবসটির যে মূল প্রতিপাদ্য বিষয়, সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সকল নারী এবং কন্যা শিশুর অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। এখন এই বিষয়টির সাথে যদি আমি পুরোপুরি একমত পোষণ করি, কেন করব? কারণ এটি অত্যন্ত প্রাসঙ্গিক বাস্তবতার মধ্যে রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন বা ভাবতে পারেন যে 1994 সালে কায়রোতে জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছিল, পৃথিবীর 179টি দেশ তখন কিন্তু সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। সেখানেই কিন্তু প্রথম ওই জনসংখ্যার সাথে অধিকার এবং সমতা, নারীর যে ক্ষমতায়নের যে জায়গাটি, অর্থাৎ জনসংখ্যার একটি হচ্ছে পরিমাণগত জায়গা, আরেকটি হচ্ছে গুণগত জায়গা, ওই 1994 সালের কায়রো সম্মেলন থেকে কিন্তু তার গুণগত জায়গার দিকে ধাবিত হয়েছে। এবং তার পরবর্তী 1 বছর পরই চীনের বেইজিংয়ে যখন আপনার 4th বিশ্ব নারী সম্মেলন হলো 1995 সালে, এবং যেটাকে আমরা বেইজিং প্ল্যাটফর্ম অফ অ্যাকশন বলি, সেখানেও কিন্তু এই নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমতা এবং একই সাথে বৈষম্যের অবসান এই জায়গাটিকে গুরুত্বের সাথে বিবেচনা হয়। তার পরবর্তীতে এসে লক্ষ্য করতে পারছি যে টেকসই উন্নয়ন যে লক্ষ্য, যে 17টি গোল রয়েছে, গোলের যে পঞ্চম যে গোলটি রয়েছে, যে টেকসই উন্নয়ন অভিষ্ট 5, সেখানেও দেখা যাচ্ছে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী মেয়েদের ক্ষমতায়নের জায়গাটি গুরুত্বের সাথে বিবেচনা। এখন সে প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি যাই, যেটা জিলুর ভাই একটু আগে বলছিলেন যে বাংলাদেশে এখন নারীর সংখ্যা কিন্তু পুরুষের সংখ্যা বেশি, যেটা হচ্ছে গত যে জনশুমারি হয়ে গেছে 2022-এ আমরা দেখতে পাচ্ছি যে যদি ওই পরিসংখ্যানটাকে সঠিক বলে বিবেচনা করি, আমার যদি ওই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু বিবেচনা করি, তারপরও মোটা দাগে বলবো যে এখন প্রায় 15 থেকে 17 লক্ষর মতো কিন্তু বেশি নারী রয়েছে পুরুষের তুলনায়। কিন্তু বাস্তবিক জায়গাতে হচ্ছে সংখ্যায় বেশি বা কম, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে গুণগত কোনো পরিবর্তন আসছে কিনা। তো সেই জায়গায় যদি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে লক্ষ্যমাত্রা অর্জনের যে জায়গা, যে সরকারের যে নীতি কৌশল যে জায়গাগুলো রয়েছে, যেমন নারী উন্নয়ন নীতি আমাদের আছে, 2011 সালে একটা কৌশল রয়েছে, পরিকল্পনা রয়েছে। তো এখন এই জায়গাগুলোর জায়গায় যদি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে সম্মুখীন রয়েছি। এই যে সমতা বা ক্ষমতায়ন বা অধিকারের যে জায়গাটি, সেটি 2030 যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল রয়েছে, সেই সময়কালের মধ্যে অর্জন করা আমাদের জন্য দূর হয়ে যাবে। যেমন ধরেন 2-1টি এক্সাম্পল আমি এই মুহূর্তে দিই। প্রথম কথাই হচ্ছে, যদি আমাদের কিছু হয়তো বা খুব ভালো সাফল্য রয়েছে, কিন্তু পাশাপাশি কতগুলো প্রতিবন্ধকতা রয়েছে। যেহেতু আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমি কথাগুলো বলতে চাই, যেমন একটা জায়গায় বাংলাদেশের কিন্তু মেয়েদের জীবন আয়ুষ্কাল বেড়েছে, বাংলাদেশের মধ্যে জেন্ডার পেয়ারিটিতে অনেক ভালো অবস্থান করেছে। বাংলাদেশের আর কি করেছে, যে শিশু মৃত্যু হার কমেছে, ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশে বাল্যবিয়ে সবচেয়ে বেশি, প্রতি 2 জন কিশোরী মেয়ের 1 জনের বাল্যবিয়ে হয়ে যাচ্ছে, প্রতি 3 জনের 1 জনের কিশোরী মাতৃত্বের
শিকার হচ্ছে। জেন্ডার ভায়োলেন্স বা যেটাকে আমরা বলি জেন্ডার ভিত্তিক সহিংসতা, এই জায়গাগুলো অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তাহলে এই বাস্তবতার মধ্য দিয়ে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে নারীর এমপ্লয়মেন্টের জায়গায় চ্যালেঞ্জ রয়েছে এবং পরিবারের মধ্যে বাধা রয়েছে এবং একই সাথে সামগ্রিক জায়গায় রাজনৈতিক যে অংশগ্রহণ সেখানেও চ্যালেঞ্জ রয়েছে। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা, খানিকটা আমাদেরকে বলবেন যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে কি কি ধরনের বাধা আপনি দেখেন? আপনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন, সেই প্রসঙ্গে যদি আপনি একটু বলতে পারেন। ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নারী পুরুষ সবাইকে। যারা পুরুষের আছেন কিন্তু নারীকে সমর্থন করেন, নারীর উন্নয়নকে সমর্থন করেন, সেই শুভেচ্ছা তাদের জন্য থাকলো বিশেষভাবে। আমি একটা কথা এখানে বলতে চাই যে চতুর্থ যে সম্মেলন বেইজিংয়ের প্ল্যাটফর্মে যেটা হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল 1995 সালে সেই বেইজিংয়ের চতুর্থ প্ল্যাটফর্মে সিডো যেটাকে আমরা বলি সেই জায়গায় থাকার। কিন্তু আমার মানে একটা কষ্ট হয় এটা থেকে যে অত বছর হয়ে গেল আমাদের, কিন্তু আমরা সেটার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের সিডোর যে কতগুলো ধারা আছে বা আছে সেগুলো কোনো কিছু তেমন ফুলফিল হয়নি। যেটা আমার আগের বক্তা যিনি বললেন সেই কথাটা ঠিক আছে যে কিছু কিছু জায়গায় আমরা হয়তো একটু রিচ করেছি বা তেমন কিছু নয়। আমি একটু আসি যেটা জিলু ভাই বললেন যে রাজনৈতিক ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা কী হয়েছে। আমরা রাজনীতির ক্ষেত্রে দেখেছি যে নারীদেরকে সামনের দিকে খুব ভালো মিছিলে তাদেরকে দেখতে পাই, মারপিট সব কিছুতে নারীদের দেখতে পাই। যখন নমিনেশন দেওয়া হয় বা যখন নমিনেশন ক্ষেত্রে কোনো কিছুর ব্যাপার হয় তখন কিন্তু নারী কোনো পাত্তা নেই। ওই জায়গাটা নারী যখন আবার নমিনেশন পায় না, কিন্তু ভোটের ক্ষেত্রে আবার তাদেরকে ইউজ করা হয়, খালার বাড়ি যাও, মামার বাড়ি যাও, নানা তাদেরকে পটাও, এগুলো করার জন্য। অর্থাৎ নারীকে সবসময় ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে তো বলবই, নারীর উন্নয়নের কথা প্রত্যেকে লেখে, তাদের ম্যানিফেস্টোতে লেখা আছে। তারা প্রত্যেকবার বলে যার সমস্ত নারী যেগুলো ধরেন অনেক ফাইট করে কিছুটা হলে মানে কিছু নমিনেশন হয়তো পায়, মানে দিতে হবে বলে দেয়, কিন্তু সত্যিকারভাবে যারা মাঠ পর্যায়ে বলেন এবং অনেক সাফার করে তাদেরকে কিন্তু সেভাবে নমিনেশন দেওয়া হয় না। এখানে অর্থের একটা, তারপরে ধরেন আপনার পেশি শক্তির যে সমস্ত সেগুলোকে আগে মাপকাঠির মধ্যে ভোটের ক্ষেত্রে নিয়ে আসা হয়। এখানে রাজনীতির ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে এবং আমি বলবো এই এক ধরনের বলতে লজ্জা করে তবুও বলবো যে নারীদেরকে অ্যাবিউজ করা হয় অনেক ক্ষেত্রে। তাদের আমরা বিগত দিনেও হোক বা বিভিন্ন সময় আমাদের যে কলিগগুলো থাকে তাদের জন্য জিজ্ঞাসা করে যে হ্যাঁ অমুকের কাছে অমুক নেতার কাছে না গেলে পরে আমাদের সেভাবে আমাদের পাত্তা পাওয়া যায় না। কিন্তু অমুক নেতার কাছে না গেলে পাত্তা পাওয়া যায় না, তার ভিতরে যে ইঙ্গিতটা থাকে সেটা খুবই খারাপ এবং অশ্লীল ইঙ্গিত থাকে যে ওখানে গেলে আমাকে অনেক কিছু হয়তোবা দিতে হবে, সেটার জন্য তারা যেতেও রাজি হয় না। বা যারা যায় তারা আসলে কি সে জায়গা থেকে কতটুকু মুক্ত হয় বা পায় আমি জানি না। আর একটা হচ্ছে যে ক্ষমতায়নের ক্ষেত্রে যদি বলেন, অর্থনৈতিক আমরা বলি যে রাজনীতিক মুক্তির ক্ষেত্রে যে অর্থের যে বিষয়টা আছে, অর্থে কিন্তু এখন কিন্তু বেশি ভূমিকা রাখছে নারীরা গ্রামগঞ্জে, মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে। কিন্তু অর্থটা যখন হাতে ওদের আসে, কিন্তু বাড়িতে আসার পর কিন্তু ওদের হাতে সব কিছু অর্থনীতির নিয়ন্ত্রণ থাকে না। এক্ষেত্রে কিন্তু যদি বাবা থাকে তারা বাবার হাতে চলে যায়, ভাইয়ের হাতে চলে যায়, স্বামীর হাতে চলে যায়, তারা নিজেদের জন্য যে আরেকটু চিন্তা করবে। ইভেন যে কাউন্সিলর যারা নির্বাচিত হন তাদের কর্তৃত্বটা কিন্তু অনেক ক্ষেত্রে হাজবেন্ডরা করেন বা ছেলে থাকে। আমি সেটাই বলতে চাচ্ছি যে সবকিছু নিয়ন্ত্রণটা ওদের অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলি যে নারীরা অনেক অর্থনৈতিক মুক্তির মধ্যে চলে গেছে। হ্যাঁ আমরা বলতে পারি যে হ্যাঁ অনেক সুন্দরভাবে তারা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে আপনারা দেখাচ্ছেন এই যে নারীরা উন্নয়ন কিছু, কিন্তু ওই অর্থটা কি যাওয়ার পর তারা নিজেদের মতো করে তাদের মতো করে তারা কিন্তু সেটা উন্নয়নের ক্ষেত্রে লাগাতে পারছে কিনা সেটা পায় না। তো ক্ষমতায়নেও তারা কিন্তু পিছিয়ে আছে এবং সেটাও আবার ওই পারিবারিকভাবেই তারা কিন্তু মানে এক ধরনের মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। আবার মানসিক নির্যাতন যদি না দেয় তাহলে সেটা শারীরিক নির্যাতনের মধ্যেও তারা কিন্তু শিকার হয়, যেটা মারাত্মক অবস্থা। আর এক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে, ক্ষমতায়নের বড় বাধা হচ্ছে বাল্যবিবাহ, আর হচ্ছে ড্রপ আউট হয়ে যাচ্ছে স্কুল থেকে। শুধু বাল্যবিবাহের জন্য না, নিরাপত্তাহীনতার জন্য। অর্থনৈতিকভাবে যে নিরাপত্তাহীনতা আছে, সমাজের যে দেশের যে নিরাপত্তাহীনতা, তার কারণে যেন ড্রপ আউট হয়ে যাচ্ছে। আর বাল্যবিবাহের অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তাহীনতার কারণেই বাবা মা মনে করেছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হোক। আমি আসছি আবার আপনার কাছে রাকিম রং, আপনার কাছে একটু শুনতে চাইবো যে প্রান্তিক পর্যায়ে নারীর চাহিদা রাজনৈতিক এবং সামাজিক সংস্কারে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা, নীতি নির্ধারকরা কীভাবে তা নিশ্চিত করতে পারেন, আপনার পরামর্শ এবং আপনার কমিউনিটির এক্সপেরিয়েন্স থেকে আপনি বলতে পারেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রান্তিক পর্যায়ে নারীদের চাহিদা, নারীদের সম অধিকার বা নারীদের ক্ষমতায়ন
যে হচ্ছে না, মানে সেই সম্পর্কে আমি যদি বলি যে প্রান্তিক পর্যায়ে নারীরা এখনও আরও বেশি অবহেলিত। কারণ টাউনে যেমন কিছুটা হলেও নারীরা যেমন অর্থনৈতিকভাবে বা ক্ষমতার দিক দিয়ে অথবা মানে তার যে অর্থনৈতিক উন্নয়ন সেদিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে কিছুটা যেমন একটু মানে নিরাপদে থাকতে পারে, কিন্তু প্রান্তিক পর্যায়ে নারীরা আমি বলবো যে আরও বেশি ভায়োলেন্সের শিকার হয়। যেমন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবার থেকে যেমন নারীরা অনেক বেশি ভায়োলেন্সের শিকার হয়, তারপর যেমন সামাজিকভাবেও তারা নানাভাবে ভায়োলেন্সের শিকার হয়। আর রাজনীতিতে তো মানে প্রান্তিক নারীরা আসতেই পারে না। কারণ আপনি দেখেন যে আজকে যে রাজনীতির কথা আমরা বলছি যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেশি বাড়বে, কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক নারীরা আরও বেশি পিছিয়ে রয়েছে। সেখানে অর্থনৈতিক যেমন ক্ষমতায়নের জন্য সবথেকে যে বড় হাতিয়ার যেটা দরকার নারীদের জন্য সেটা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা, কিন্তু সেই অর্থনৈতিক সক্ষমতা কিন্তু নারীদের মধ্যে সেটা নাই। যেমন এলিন আপা যেটা বললেন যে নারীরা উপার্জন করছে, নারীরা কাজ করছে, নারীরা অনেক কিছু করছে, বাট মানে সেই তার যে মানে এই যে অ্যাক্সেসটা মানে সে শুধু ইনকামটাই করছে কিন্তু সে সেটা ভোগ করতে পারছে না। এবং এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি একটু বলি যে আমি যেমন একটা অর্গানাইজেশনে কাজ করি, সেখানে যেমন আমাদের অনেক ধরনের আমরা প্রশিক্ষণ দিই এবং প্রশিক্ষণে আমরা ভাতা দিই। তখন যদি বলি যে আপনাদের নিজস্ব বিকাশে আমরা কিন্তু আপনাদেরকে এই টাকাটা দিব, তখন দেখা যায় যে না আমার বিকাশ নেই, কার, আমার স্বামীর, কার, আমার ছেলের। মানে এই ধরনের যে ব্যাপারগুলো যে মানে এই যে আমরা যে তাদেরকে নারীদেরকে আমরা প্রমোট করতে চেষ্টা করছি, কিন্তু দেখা যায় যে কোনো না কোনোভাবে নারীরা একটা জায়গায় কিন্তু এখনও বাধা অবস্থায় আছে। যেমন পুরুষতান্ত্রিক মানসিকতা সবথেকে বড় একটা বাধা, মানে সেখান থেকে নারীরা এখনও বেরিয়ে আসতে পারে না। আর সোশ্যাল কিছু সামাজিক সংস্কৃতি বলেন আর নিয়মকানুন বলেন সেগুলো থেকে নারীরা এখনও বেরিয়ে আসতে পারে না। আর রাষ্ট্রীয়ভাবেও কিন্তু নারীদেরকে সেভাবে কিন্তু পৃষ্ঠপোষকতা কিন্তু রাষ্ট্র সেভাবে দিতে পারে না, যার কারণে কিন্তু নারীরা কিন্তু এই বলেন যে মানে প্রান্তিক নারীরা তাদের চাহিদা অনুযায়ী তারা চাহিদা মেটাতে পারছে না, তাদের ক্ষমতায়ন হচ্ছে না, তাদের সমতা হচ্ছে না। সমতার জায়গাটা তো আরও অনেক দূরে, এখনও অনেক দূরে আছে আমি মনে করি। সমতা বলতে আর ক্ষমতায়ন বলতে আমরা কি মনে করছি, একজন নারী বাধাহীনভাবে সে মর্যাদা সহকারে সে তার জীবনে সার্বিকভাবে সে যা করতে চায় সে তার জীবনকে সেভাবে সে পরিচালনা করবে, কিন্তু সে জায়গাটাই সে কিন্তু এগুতে পারছে না। এই জায়গাটায় কিন্তু নারীরা একদম পিছিয়ে আছে। আর অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বললেন, যার হাতে টাকা থাকবে তার হাতেই তো ক্ষমতা যাবে। একজন নারীর যদি প্রপার্টি রাইটস যদি না থাকে, একজন নারী সে ইনকাম করলেও সেই ইনকাম সে ব্যবহার করতে পারছে না বা সে সঞ্চয় করতে পারছে না, তার তো মানসিক অবস্থা তো তার তো এমনিতেই হীনমন্যতা থাকবে, তার হাতে ক্ষমতা কীভাবে আসবে? স্বাভাবিকই তার কাছে ক্ষমতা নাই। ক্ষমতায়ন সেভাবে নারীদের আসলে হয় না। আমরা যতই আমরা মানে বলছি যে নারীদের ক্ষমতায়ন হয়েছে, নারীদের উন্নয়ন হয়েছে, মানে এগুলো আসলে আমরা সেভাবে যদি প্রকৃতভাবে যদি আমরা দেখতে চাই আসলে সেভাবে হয়নি। যে নারীদের যে বাল্যবিয়ে হচ্ছে, বাল্যবিয়ে তো এখনো হচ্ছে অহরহ, যেটা অ্যাডভোকেট এলিনা খানও একই সুরে কথা বলেছেন। মানে এই নারী বাল্যবিবাহ এখনো হচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি যে কত বছর বয়সে বিয়ে হচ্ছে, 12 বছর বয়সে, কত বছর বয়সে বিয়ে হচ্ছে, 13 বছর বয়সে, কত বছর বয়সে বিয়ে হচ্ছে, 15 বছর বয়সে। জি, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু মিস্টার অলিউর রহমান সান আপনার কাছে একটু বুঝতে চাইবো যে 2024-এর যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বা সামগ্রিকভাবে সামাজিক ক্ষেত্রে নারীর অবস্থানের কোনো ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পান না কিনা? কারণ অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এবং যেখানে নারীর পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব, বেশ উল্লেখযোগ্য। সো দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তনে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে, কারণ নানা ধরনের রিফর্মস, রিকনস্ট্রাকশনের আলোচনা বাংলাদেশে হচ্ছে, সব মিলিয়ে। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি স্মরণ করছি যাদের সংগ্রামের ফলে আমরা এই দিবসটি উদযাপন করতে পারছি, সেই শ্রমিক নারীদের অধিকারের প্রসঙ্গটি। খুব যথার্থই আমরা দেখেছি 2024 সালের আমাদের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বরাবরের মতো যে কোনো বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছেন তারা ঠিক একইভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের মায়েরা তাদের শ্রম ব্যয় করেছেন। আপনাদের সবারই মনে থাকবে যে আবু সাইদ বের
মৃত্যুর পরে তার মায়ের যে স্বগতোক্তি ছিল যে আমার বেটারে মারলু কেনে, এবং সেই প্রশ্নটা আমাদেরকে কিভাবে নাড়া দিয়েছে, এটাই তো আসলে নারীদের সংগ্রামের একটা বড় ফসল আমরা বলতে পারি। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরা ছাত্রী হল থেকে বের হয়ে এসেছে, রাস্তায় নেমেছে, এমনকি যখন আন্দোলন একটা অর্থে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে একটু পিছু হটে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, ঠিক সেই সময় নারীরা এগিয়ে এসে আন্দোলনটাকে সামনে বেগবান করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে আন্দোলন সফল হয়ে যাবার পরে নারীদের যে অংশগ্রহণটা আমরা দেখতে পেয়েছিলাম, তাদের সম্মুখ ভাগে যে উপস্থিতি দেখতে পেয়েছিলাম, আমরা পরবর্তীতে তাদের সেই উপস্থিতিটাকে আর একই জায়গায় দেখতে পাচ্ছি না। তার মানে আমরা যে ক্ষমতায়নের কথা বলছি সেটা কেবলমাত্র পরিচয় সর্বস্ব হয়ে গেছে, যে আমাদের মিছিলের ব্যানারের সামনে নারীদেরকে দাঁড় করিয়ে দেওয়া ব্যাপারটাকে একরকমভাবে আপনি বলতে পারেন যে নারীদেরকে আমরা সামাজিকভাবে যে অবস্থানগুলো অফার করি গণপরিসরে, একটা ডেকোরেটিভ অবস্থান, অলংকারিক অবস্থান, যে তিনি উপস্থাপিকা হবেন, সামনের ব্যানার ধরে থাকবেন, কিন্তু যখন সত্যিকার অর্থে ক্ষমতায়নের প্রশ্ন আসবে যে নেত্রী কারা নেতৃত্বের অবস্থানে থাকবেন, সেই নেতৃত্বের অবস্থানগুলোতে নারীদেরকে রাখা হচ্ছে না। আপনি দেখুন, লক্ষ্য করবেন যে মুখপাত্রর পদবিগুলো নারীদেরকে দেওয়া হচ্ছে, অথচ প্রেসিডেন্ট গোষ্ঠীয় বা গোত্রীয় পদগুলোর মধ্যে নারীদের অংশগ্রহণ নেই। তাহলে নারীরা কেন মুখপাত্র? মানে নারী কি শুধুমাত্র একটা মুখ? আপনি তার কাছে সত্যিকার অর্থে ক্ষমতা দিচ্ছেন, আপনি তার পরিচয়টাকে ব্যবহার করছেন যে দেখো আমাদের সঙ্গে নারীরা আছে, তারা ক্যামেরার সামনে আছে, তারা ব্যানারের সামনে আছে, কিন্তু ক্ষমতার মসনদে একজন পুরুষ বসে আছে। ফলে সত্যিকার অর্থে আমরা নারীর ক্ষমতায়ন বলতে যেটাকে বুঝাচ্ছি সেটা একদম পরিচয় সর্বস্ব উপস্থাপনের মধ্যে পর্যবসিত হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থানে যখন আন্দোলনটাকে তারা সম্মুখ সারিতে থেকে বেগবান করে এগিয়ে নিয়ে গেছেন, ঠিক পরবর্তীতেই আবার তাদেরকে কেবলমাত্র একটা পরিচয় সর্বস্ব সামনে উপস্থাপিকার ভূমিকায় পর্যবসিত করা হলো। ফলে আমার মনে হয় যে সেই প্রশ্নটা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি সামাজিকভাবে পুরুষের যেভাবে সামাজিকীকরণ করা হয়েছে, যেমন এই যে পুরুষরা ক্ষমতার চেয়ার ছাড়তে চাইছেন না কেন, খুব স্বাভাবিক প্রশ্ন। আমাদের নেতারা রয়েছেন, ছাত্র নেতারা রয়েছেন, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। আমি কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, যখন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকেন আলোচনা সভার জন্য, তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা সঙ্গে একটু আপনাদের নারী নেতৃত্ব নিয়ে আসবেন, কিন্তু কেউ নিয়ে আসে না। এবং এমন হয়েছে, এমন একটা নিশ্চিত যে বলে দেওয়া হয়, তারা বলা হয় যে আপনি নিয়ে আসবেন, মানে আমাদেরই বন্ধু বান্ধবরা অনেকে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু কোনো রাজনৈতিক নেতারা তাদের দলের কোনো নেতৃত্ব নিয়ে আসতে পারে না। কেন নিয়ে আসতে পারে না? কারণ আসলে তো তাদের নেত্রী নেই, তাদের শুধু নেতা রয়েছে। এবং নেত্রী আমরা দেখি দীর্ঘ সময় আমরা নেত্রী শাসিত সরকার ব্যবস্থা পেয়েছি, কিন্তু নেত্রীর পজিশনগুলোতেই দেখেছি শুধুমাত্র নেত্রী হিসেবেই তারা রয়েছে, এবং সেখানেও একটা পুরুষের পরিচয়ের ভিত্তিতে নেত্রী নির্বাচনের একটা ইতিহাস আমাদের রয়েছে, যে হয় পিতৃ পরিচয় কিংবা স্বামীর পরিচয়। ফলে আমরা যদি সত্যিকার অর্থে ভাবি যে নারী তার পিতা এবং স্বামীর পরিচয়ের বাইরে নিজের পরিচয় তৈরি করতে পারছে কিনা, সেটা আমাদের জন্য দুরূহ। মিস নামিয়া আক্তার, আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসে কাজ করেন, একজন কনসালটেন্ট হিসেবে, পলিসি কনসালটেন্ট হিসেবে সিনিয়র, নেদারল্যান্ডস কিভাবে বিশ্বব্যাপী এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই যে নারী অধিকারের জন্য কাজ করছে? ধন্যবাদ জুলু ভাই, এবং সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। সো নেদারল্যান্ডসের পলিসিতে হচ্ছে জেন্ডার স্ট্রিমলাইনিং একটা পলিসি আছে। সো আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশে সরকারের সাথে বিভিন্ন জায়গায় জেন্ডার ইন্টারভেনশনে কাজ করে থাকি। ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে টিম ইউরোপ রিসেন্ট ওয়ার্ক ইনিশিয়েটিভ একটা আছে। সো এখানে যেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে নারীদের ক্ষমতায়নটা এবং নারীরা যাতে সেফ ফিল করে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে, সেই বিষয়গুলো তাদের ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং দেওয়া হয়। তারপর এইখানে আজকের আলোচনায় যে বিষয়টা বারবার চলে আসলো সেটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, এবং আমরা কিন্তু নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে অনেক বেশি কাজ করে থাকি। আমাদের অরেঞ্জ কর্নার্স নামের একটা ইনিশিয়েটিভ আছে। সো এখানে হচ্ছে গিয়ে নারীদেরকে আমরা এন্টারপ্রেনারশিপ নার্চার করি, তারা যাতে নিজেদের বিজনেস স্টার্ট আপ করতে পারে। এবং প্রযুক্তির ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইন্টারভেনশন আছে। সো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার নারীরা প্রযুক্তিতে পড়াশোনা করছে, আপনার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথসে আছে, এবং তাদেরকে আমরা এনকারেজ করি তাদের নিজের স্টার্ট আপ তৈরি করার জন্য, এবং তাদেরকে আমরা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক আপ করিয়ে দিই। এবং 2 মাস আগে আমি একটা ফিল্ড ভিজিটে গিয়েছিলাম, তো ওখানে আমার কাছে খুব ভালো লাগলো শুনে যে আমাদের মেয়েরা আসলে ভালো করছে, তারা নিজেরা অ্যাপস বানাচ্ছে, গেমস তৈরি করছে। সেটা কিন্তু এমপাওয়ারমেন্টের বিশাল বড় একটা জায়গা। আর আজকের আলোচনা আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ল্যান্ড বিষয় কনফ্লিক্ট। সো এটা নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি, বিশেষ করে চরাঞ্চলে ক্লাইমেট ভালনারেবল এরিয়াস যেগুলো, সেখানে কনফ্লিক্টসগুলো অনেক বেশি হয়ে থাকে। সো সেখানে তাদেরকে লিগ্যাল এইড সাপোর্ট, এই অফারগুলো প্রোভাইড করা হয়। আর তারপর ক্যাপাসিটি বিল্ডিং, নারীদের নেতৃত্বের ব্যাপারে, সো এইখানেও কিন্তু আমরা যথেষ্ট কাজ করে থাকি বিভিন্ন লোকাল পার্টনারদের সাথে।
তারপর আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা সচেতনতা রেজ করি কিভাবে মিডিয়া উইল বি মোর জেন্ডার সেন্সিটিভ টুয়ার্ডস উইমেন। আর এমনিতে সাধারণভাবে আপনারা যেহেতু কাজ করেন না, বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীরা কি ধরনের বাধার সম্মুখীন হন? কোনো স্টাডি বা ধারণা আপনাদের তৈরি হয়েছে বা যেগুলো নিয়ে কাজ করবার প্ল্যান আপনারা করেন, বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনি নিজেও যেহেতু একটা প্রফেশনের মধ্যে আছেন। কর্মপরিবেশ খুবই গুরুত্বপূর্ণ নারী এবং পুরুষ উভয়ের জন্য, এবং বিশেষ করে কারণ এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের সিংহভাগ সময় পার করি, এবং নারীদের জন্য অবশ্যই সঠিক কর্মপরিবেশ প্রয়োজন যেখানে তাদেরকে তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় এবং নারী বলে আলাদাভাবে তাদেরকে বাঁকা চোখে দেখা হয় না। এরকম অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষেত্রে অফিসে, এটা যে শুধু বাংলাদেশের এই জিনিসটা হয়ে থাকে তা না, বিশ্বের অনেক জায়গায় জিনিসগুলো হয়ে থাকে, যে আপনার ধরেন কোনো নারী একটা দায়িত্বশীল পজিশনে গেল কিংবা তার অফিসে প্রমোশন হলো, তখন কিন্তু নানা ধরনের কথাবার্তা তার নামে মানুষ ছড়িয়ে থাকে। সো এটা কিন্তু কোনো রেসপেক্টফুল ওয়ার্ক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে না। সো সেই জায়গায় প্রতিটা অফিসের একটু বিট সচেতন ভূমিকা পালন করতে হবে যাতে করে তারা এক ধরনের ভালো কর্মপরিবেশ তৈরি করতে পারে। এটা আপনার প্রায় ওয়ার্কশপ তৈরি করা যেতে পারে, যেমন আমাদের মিনিস্ট্রিতে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের কর্মশালা হয়ে থাকে যাতে করে আমরা আমাদের ইন্টারনাল যে বায়াসগুলো সেগুলো সম্পর্কে অ্যাওয়্যার হই এবং সেগুলো থেকে যাতে আমরা বিরত থাকি। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়া মেন্টাল হেলথ কেয়ার যে সাপোর্ট, এটা নারী পুরুষ দুইজনের জন্যই জরুরি, কারণ ওয়ার্ক রিলেটেড স্ট্রেস হতে পারে। আর নারীদের জন্য আরেকটা যেটা সমস্যা, এবং আপনার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটা নতুন স্টাডিতেও সেটা চলে এসেছে, সেটা হচ্ছে নারীরা কিন্তু দেখা যায় নির্যাতনের শিকার হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছে, হাই লেভেল দায়িত্বশীল পজিশনে আছে, তারাও কিন্তু বাসায় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। সুতরাং এই অফিস থেকে যদি মেন্টাল হেলথ সাপোর্টটা পায়, দেখা যায় যে অফিসের কর্মপরিবেশটা আর একটু ভালো হবে। আর আরেকটা জিনিস আমি হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে প্যাটার্নাল লিভ পলিসি। ম্যাটার্নাল লিভ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সাথে সাথে প্যাটার্নাল লিভ পলিসিটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে। কারণ প্যাটার্নাল লিভ দিলে আপনি কিন্তু একটা পুরুষকেও সাথে সাথে একটু দায়িত্বশীল বানাচ্ছেন, যে তারও কিন্তু বাচ্চাটার দিকে একটু নজর দিতে হবে। মিস রাখিম রং, আপনি একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশে আর্থসামাজিক ক্ষেত্রে নারীরা যে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার, আপনাদের 5 জনের কথাই সেটা প্রতিফলিত, যতই আমরা বলি না কেন অনেক অগ্রগতি হয়েছে, এবং এর থেকে উত্তরণ করবার জন্য, পরিস্থিতি বদলাবার জন্য আসলে কি করা দরকার? নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেটা করা দরকার, আসলে প্রান্তিক পর্যায়ে বা শহর, উপশহর, জেলা পর্যায়ে, যে আমরা জানি যতটা আমরা মনে করছি যে নারীরা আসলে অনেক এগিয়ে গেছে, পড়াশোনায় তো অনেক এগিয়ে গেছে, কিন্তু আমি বাস্তবিকই আমি কাজ করতে গিয়ে যেটা আমি দেখেছি সেটা হলো যে আমাদের শহরের অলিতে গলিতে এরকম মানে অনগ্রসর অনেক নারী আছে, আর প্রান্তিকে তো আরও আছেই। তাদেরকে আমাদের করতে হবে, মানে কারিগরি প্রশিক্ষণ দিতে হবে। আমি যেটা মনে করি যে কারিগরি প্রশিক্ষণ দিলে, যেমন কারিগরি প্রশিক্ষণের জন্য যেমন পঞ্চম শ্রেণী থেকে আমরা যদি শুরু করি, মানে যাদের পড়াশোনা কম তাদের জন্য তো কারিগরি প্রশিক্ষণ আমরা দিতে পারি তাদেরকে, যাতে করে তারা এই মানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কাজের সাথে তারা জড়িত হতে পারে। যেমন সেটা নারীদের জন্য স্পেসিফিক অনেক ট্রেড হইতে পারে, যেমন বিউটিফিকেশনে হতে পারে, মানে টেইলরিংয়ে হতে পারে, ইভেন ইলেকট্রনিক্সে হতে পারে, তারপরে কেয়ার গিভার, এই ধরনের প্রশিক্ষণগুলো যদি আমরা দিতে পারি তাহলে নারীরা আমি মনে করি অনেক বেড়ে এগিয়ে যাবে। আর যারা শিক্ষিত নারী তাদের জন্য আমরা আইটি সেক্টরটাকে আমরা বেশি প্রমোট করতে পারি। যেমন এখন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এগুলোতে যদি নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ানো যায় তাহলে আমার মনে হয় যে তারা ইনকামের সঙ্গে তারা সম্পৃক্ত হইতে পারবে। আর এগ্রিকালচারের যে বিষয়গুলো, যে নারীরা আসলে এগ্রিকালচারের কাজ করে নারীদেরকে কৃষক বলা হয় না, তাদেরকে ওইভাবে শুধু পুরুষদেরকে কৃষক বলা হয়, কিন্তু নারীরা কিন্তু মানে কৃষিকাজে কিন্তু আছে, কিন্তু নারীদের মানে সেটা আসলে ওইভাবে মানে বলা হয় না। শুধু কৃষক বলতে শুধু আমরা পুরুষকেই বলি, নারীরা কিন্তু অনেক কৃষি কাজ করে, কিন্তু তাদের এই কৃষিকাজের মানে এটা তাদের স্বীকৃতি নাই। এই স্বীকৃতি আসলে নারীদেরকে আসলে দিতে
হবে। আর এখন তো কৃষি ক্ষেত্রেও তো অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায়, তাই না? সেই ক্ষেত্রে নারীদেরকে সেখানেও প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। প্রফেসর ইসলাম একটু আমাদেরকে বলেন যে রাজনীতিতে নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য এবং বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, কোন কোন সামাজিক অর্থনৈতিক বাধাগুলো আসলে দূর করা দরকার এবং জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ জিলুর ভাই। বর্তমানে এখন যে বিদ্যমান অবস্থা চলছে, তো আমাদের মধ্যে যে আলোচনাগুলো আছে এর ভিত্তিতেও যদি একটু চিন্তা করি, দেখেন যে যদি রাজনৈতিক ক্ষমতায়ন করতে চান তাহলে এক ধরনের চিন্তা কৌশল নিতে হবে। যেমন ধরেন রাজনৈতিক ক্ষমতায়নের যদি প্রথম কথায় বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিনিধিত্বশীল নারীদের হারটা কী পরিমাণ হবে সেটি একটা জায়গা নিশ্চিত করার। আমরা অনেক ক্ষেত্রে লিখিত কাগজে বলি কিন্তু বাস্তবে প্রয়োগ করি না। ইভেন এই যে সংবিধান যে সংস্কার কমিশন হলো সেখানেও কিন্তু আমরা আলোচনা করেছি, বলেছি যে কি হওয়া উচিত, কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে সেটি নিশ্চিত হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা হচ্ছে প্রতিনিধিত্ব থাকা, অংশগ্রহণ করা। অংশগ্রহণের পাশাপাশি হচ্ছে যে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা সেখানে নিশ্চিত করা হচ্ছে কিনা। এবং তৃতীয়ত ওই জায়গাটা আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরেক ধরনের মানে অ্যাওয়ারনেস, সচেতনতা, মিডিয়া আমরা কিভাবে কাজ করছি সেটিও কিন্তু এক ধরনের, এটাও তো এক ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যাওয়া। এটা গেলো আপনার রাজনৈতিক জায়গায়। আমার যেটা মনে হয় যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে সংসদে এত% সংরক্ষিত আসন থাকতে হবে, কিন্তু এরা কি আসলে সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে কিনা, বা এই যে ওনাদের অংশগ্রহণ কাজ করার যে সক্ষমতার জায়গাটা সেটা আমরা কতটুকু নিশ্চিত করছি, সেটার মধ্যে এক ধরনের ব্যারিয়ার রয়েছে। আর দ্বিতীয় যেই জায়গাটা অর্থনৈতিক সক্ষমতার কথা যদি বলেন, তাহলে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এখন কিন্তু জেন্ডার ডিভিডেন্টের টাইম যেটাকে আমরা মনে করি, যে এর মধ্যে যদি যান যে যদি শ্রমবাজারে অংশগ্রহণের হারের কথা চিন্তা করেন এবং যুব বেকারত্বের হারের কথা চিন্তা করেন, বা যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণের কোনোটির মধ্যেই নেই এটির ইউনিয়ন, কিংবা অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের অংশগ্রহণের হারটা যদি চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীরা হচ্ছে সবচেয়ে বেশি শিকার, আমি বলবো যে, এবং সুরক্ষাহীন। এবং এই জায়গাগুলোতে তাহলে কি করতে হবে, এর জন্য আমাদের হয়তো যে বিভিন্ন ওই আপাও আলোচনা বললেন, কিন্তু তার যে কর্মকৌশলগুলো কোথায়, এর একটা প্রচণ্ড অনুপস্থিতি লক্ষ্য করছি। আমাদের যে পরিকল্পনাগুলো আছে, প্ল্যানগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আরেকটা জায়গা হচ্ছে সামাজিক জায়গা থেকে যে ক্ষমতায়নের জায়গাটা, যেটা ইতিমধ্যে আলোচনা আসছে, যে দেখেন আমরা কিন্তু পরিবার থেকে আমাদের শুরুটা হয়, এবং এই পরিবারের মধ্যেই দেখতে পাচ্ছি যে মূল্যবোধ, যে শ্রেয়বোধের যে জায়গাগুলো রয়েছে, এগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষ কেন্দ্রিক মানসিকতার মধ্যে বিরাজমান। যার জন্য দেখেন আজকে আপনার অনুষ্ঠানে আসার আগেও আমাকে একজন বলছিল কোথায় যাচ্ছিল, যে পুরুষ হয়ে কেন নারী আলোচনায়। কাজে এই যে ব্যারিয়ার থেকে আমাদের বের হওয়ার দরকার রয়েছে। মিস্টার আলী রহমান, আপনি একটু যদি আমাদেরকে বলেন যে পলিটিক্সে যদি আমরা একটা ইকুয়ালিটি আনতে চাই এবং সেক্ষেত্রে এক ধরনের যুগোপযোগী নীতি প্রণয়ন প্রয়োজন, এই বক্তব্যটা আসছে বটে, এবং এক সময় তো নারীকে 30% নমিনেশন দিতে হবে, নেতৃত্বের মধ্যে 30% রাখতে হবে, কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করেনি। সো আপনি কি মনে করেন যে এক্ষেত্রে কি করা এবং এটা নিশ্চিত করবার উপায় কি আসলে? আমার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যারা পুরুষ রাজনীতিবিদ আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। মানে আমরা তো সবসময় নিপীড়িত জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেই, কিন্তু নিপীড়কদের আসলে প্রশিক্ষণ দরকার, যে কিভাবে নিপীড়ন বন্ধ করা যায়। ফলে সেই জায়গা থেকে যদি আমি দেখি যে আপনারা চিন্তা করতে পারেন যে কারা আসলে তাদের ক্ষমতায়নের পথে বাধা তৈরি করছে, এই যে ক্ষমতার পথগুলো যখন তৈরি করা হয়, কারা সেগুলোতে বসবার জন্য অধিক আগ্রহে সামনে এগিয়ে যাচ্ছে। ফলে পুরুষ রাজনীতিবিদদের উপরে আমাদের অনেক কাজ করবার জায়গা রয়েছে, যে তারা কেন নারীদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, এবং যখন অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে, কেন আমরা শুধুমাত্র নীতি নির্ধারণী জায়গাতে তো নিশ্চয়ই থাকতেই হবে, কিন্তু আমি বলছি যে আমাদের একটা কোটা ব্যবস্থা করে কেন নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আপনি আপনার সহকর্মী, আপনার এই চিন্তাবোধ কেন জাগ্রত হবে না যে আমার পাশে আমার নারী সহকর্মীকে প্রয়োজন। ফলে এই যে আমরা একটু আগে সংখ্যার আলাপটা করলাম যে আমাদের এখন নারীর সংখ্যা হয়তো বেশি আছে, তাহলে যদি বেশিই থাকে, রাজনীতির ক্ষমতায়নের জায়গাতে কেন তারা অনুপস্থিত। ফলে রাজনীতিতে যারা পুরুষরা রয়েছেন তাদের উপরে আমাদের অনেক কাজ করবার জায়গা রয়েছে, কারণ পুরুষদের যেভাবে সামাজিকীকরণ করা হয় বাংলাদেশে, সেই সামাজিকীকরণে নারীদের উপরে নিপীড়নের বীজটা রোপিত রয়েছে। ফলে আমাদের এই নিপীড়ন তৈরি করবার যে প্রক্রিয়া, আমি এটাকে নিপীড়ন হিসেবে রিকগনাইজ করবো, এটা একটা রাজনৈতিক নিপীড়ন। আপনি যদি নারীদেরকে তার ক্ষমতার জায়গাটা আসতে না দেন, সেটা যদি আপনি পথ বন্ধ করে রাখেন, সেটা এক ধরনের নিপীড়ন, এবং আমাদের এটাকে নিপীড়ন হিসেবে চিহ্নিত করবার দরকার রয়েছে। ফলে সেইটা বন্ধ করবার জন্য আমাদের অবশ্যই পুরুষ রাজনীতিবিদদের
সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে রিভাইজ করতে হবে। তারা যেভাবে সংগঠন তৈরি করছেন, সংগঠনের নির্বাচনী যেই প্রক্রিয়া, যেটি আমরা দেখেছি যে বেশিরভাগ সংগঠনই আসলে যথাযথভাবে সেটিকে ফলো করেন। আমাদের সত্যিকার অর্থে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্রের যেই চর্চা, সেটির গুরুতর অভাব রয়েছে। ফলে সেই গণতন্ত্রের চর্চাটা তাদেরকে অভ্যস্ত করা এবং তাদের নারী বিষয়ক তাদের যেই চিন্তা পুরুষ রাজনীতিবিদদের, সেটার চিন্তার কাঠামো পরিবর্তন করবার জন্য আমাদের বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া প্রয়োজন আর কি। কেবলমাত্র নারীদের জন্য কোটা ব্যবস্থা করে আমরা আসলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো না। অ্যাডভোকেট এলিনা খান, এই কথা সূত্র ধরে যে সংসদে আমরা জানি যে সংরক্ষিত আসন আছে এবং সেটা নারী রাজনৈতিক ক্ষমতায়নের আসলে প্রকৃত চিত্রটা তুলে ধরে কি না সেটা আপনার কাছে কিছু বুঝতে চাই। এবং অনেক ক্ষেত্রে যে নারীর আসন নিশ্চিত করেন আমরা একটা দেখি যে ওই যে পরিবারতন্ত্র বা পারিবারিক সূত্রে তার নারীকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হচ্ছে না। কোনোভাবে হয়তো কেউ হাজবেন্ড মারা গেলেন বা কেউ মারা গেলেন, সেই সূত্রে তিনি যাচ্ছেন এবং তিনি আসলে পারফর্মও করতে পারেন না। অনেক ক্ষেত্রে পুরুষরাও অনেকে পারফর্ম করতে পারেন না পার্লামেন্টে, এটাও বলে রাখা ভালো, যেহেতু অনেককে আমরা পেয়েছি পার্লামেন্টে একবারের জন্য ফ্লোরে দাঁড়াননি। সো এই জায়গাগুলো আসলে কি করা উচিত বলে মনে করেন আপনি? আমি এই জায়গায় যাওয়ার আগে একটু বলতে চাই যে যতক্ষণ পারিবারিক, সামাজিক এবং কার্যলেখা যদি মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা না হয়, নিরাপত্তা মানে শুধুমাত্র আমি আসলাম গেলাম সেটা না, আমার যতটুকুন আমার কর্মদক্ষতা তার সঙ্গে আমার বেতন ভাতা, আমার প্রমোশন, আমার সব ধরনের ফ্রিডম আমি যেন পাই ঠিক মতন। এমনকি বেসরকারি খাতে দেখা গেছে মাতৃকালীন ছুটি মাত্র 3 মাস, বেশি দেওয়া হয় না, 6 মাস যেখানে পাওয়ার কথা। এই জায়গাগুলো কিন্তু এখন মতো মনিটরিং বা স্বচ্ছতা নেই, সরকারেরও নেই। এবং অন্যভাবে যে নেদারল্যান্ড ওনারা যে করছে, এটাও যদি ওনারা একটা সার্ভে করেন সারা বাংলাদেশের বেসরকারি যে খাতগুলো আছে তারা যে মাতৃকালীন ছুটি কতদিনের দেয়, তাহলে আমরা তো আইলোতে দেখেছি, আমাদের সিডোতে বলা আছে, সব কিছুতে বলা আছে সমতার রক্ষা করার, কিন্তু আমরা তো মুখে বলছি। একটা প্রজেক্ট কতক্ষণ কাজ করে, আমরা তো প্রজেক্ট নিয়ে কাজ করে আমরা জানি 3 বছর 2 বছর একটা প্রজেক্ট আমরা কোনো রকম একটা দিয়ে দিচ্ছি। পারিবারিক শপথটা যাওয়ার আগে আপনি যেটা বলেন সংরক্ষিত আসনে আমি যাচ্ছি, পারিবারিকভাবে শুধু পুরুষকে না, আমি বলবো নারীকেও প্রশিক্ষণ দেওয়া উচিত। মারা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকে যদি এক ছেলে এক মেয়ে থাকে, আমার জানার মতো আমার দেখা যে ছেলেকে আগে লেখাপড়াটা ভালো করে শিখতে, মেয়ে কোনো রকম লেখাপড়া করে বিয়ে দিতে। অনেকে বলেন যে মায়েরা মেয়ের জন্য সবচেয়ে বড়, অনেকে বলে না, এটা এখন পর্যন্ত হয়ে আছে। এই পুরুষতান্ত্রিক খালি পুরুষের ভিতর না, এটা মহিলাদের ভিতর আরো বেশি, মাদের মধ্যে। এবং এটা না সম্পত্তির ক্ষেত্রে বলা হয়, দেখেন 3 জন পুরুষ 3 জন মহিলা আছে, সবাই বলবে তুমি বাড়ির সম্পত্তি নিও না, বাইরে যেটা আছে সেটা না। তো বাড়িতে কেন নিব না? আমি যখন মানুষ হয়েছি, আমি যখন বড় হয়েছি, তো আমার তো মায়া মমতা ভালোবাসা এই বাড়িতেই ছিল। অথচ তুমি চলে যাবে পরের বাড়ি, বিক্রি করে দেবে পরের ছেলে, তাহলে তুমি যদি দেশ বিদেশে চলে যাও, পরের মেয়ে এসে তো বিক্রি করে দিতে পারে। এই মেন্টালিটিটা নাই। আমি এত দূর যাচ্ছি কেন, আমার ঘরের মধ্যেই তো বড় সমস্যা। সেটা যতক্ষণ আমি মানে ঠিক না করতে পারবো, তাহলে ওই যে পুরুষগুলো নিয়ে রাজনীতি হচ্ছে তারা তো ওখান থেকে উঠে আসছে এবং তারা এইটা দেখেই শাসন করছে। তার জন্য তারা মনে করে যে আমরা শুধু নারীদেরকে ব্যবহারই করব ওইভাবে যেন আমাদের সবগুলো জিনিস ঠিক হয়। আপনি সংরক্ষিত নারী আসনে কিন্তু আমরা একবার চেয়েছিলাম যে আমার পছন্দের লোক ওনাকে আমি করে দেবো নারী সংসদের না, যার জন্য অনেক মেয়েরা আমি বলবো যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অনেক নেত্রীরা যায়ওনি কাজ করার জন্য, তারা অ্যাবিউজের শিকার হয়েছে, আর কারো টাকাও নেই যে তারা টাকা দিয়ে করবে। এই ক্ষেত্রে সরাসরি ইলেকশন হওয়া উচিত, নারীদের মধ্যে নারীদের একটা ইলেকশন হওয়া উচিত, হোক সংরক্ষিত নারী আসন। আমাদের দরকার আছে সংরক্ষিত নারী আসন, এখনও আমরা সমতার পর্যায় পর্যন্ত যাই না। তাহলে সরাসরি যখন ইলেকশন হবে তখন আর দেখা যাবে আমরা নমিনেশন সাবমিট করবে, যার মন যে সে সাবমিট করবে, তখন সে জায়গার থেকে যে বের হয়ে আসবে তাহলে সে তখন কি তার প্ল্যাটফর্মটা তৈরি আসবে। আমি আরেকটা কথা বলতে চাই, ছোট্ট করে আমি বলি 10 সেকেন্ডে। হ্যাঁ, আপনার কিছুক্ষণ আগে শুনেছি যে মারা সবসময় ভালো হয় বা বউরাও ভালো হয়, ভালো রান্না করে, সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু অন্য যে কাজগুলো সেগুলো স্বীকৃত হয় না। আমার সর্বশেষ কথা হলো যে আইন চেঞ্জ করতে হবে। হিন্দু আইনে কোনো ডিভোর্স নাই, হিন্দু আইনে কোনো সম্পত্তি মেয়েরা পায় না, মুসলিম আইনে যেটুকু পায় সেটুকুও দেওয়া হয় না, খ্রিস্টান মেয়েরা কিছুটা বর্তমানে ভালো অবস্থানে অবস্থান করছে। এই জায়গা যে সংস্কারটা হলো, বুদ্ধিস্টদের কি অবস্থা? কাদের? বুদ্ধিস্ট হিন্দু আইন, আমাদের দেশে হিন্দু আইনটাকে ফলো করা হয়। তো সেই জন্য আমি বলতে চাই যে সংস্কারটা করা হয়েছে সেই সংস্কারের মধ্যে এটা রাখা উচিত। ভবিষ্যতে ডিটেইলে আরো আলোচনা করব। 10 সেকেন্ড। হ্যাঁ, চট্টগ্রামে যারা নাকি আছে আমাদের চাকমা মারমা, ওনাদের যেটা হয় ট্রেডিশনাল জমি আইন,
এখানে ট্রেডিশনালি কোনো কিছু নাই, নারীদের জন্য জমি দেওয়ার ব্যাপারে কোনো আইন নাই, কিন্তু ওইখানে শুধু বোমরা, গারোদের আছে, খাসিয়াদের আছে, বোমরা একটা মানে রিফর্ম করেছে, এখন হলো বোম নারীদের কিছু সম্পর্ক। নামিয়া আক্তার, এক্সপার্টরা অনেক সময় বলেন যে নারী রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করবার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন করাটা সবচেয়ে জরুরি, আপনি কি মনে করেন? অর্থনৈতিক ক্ষমতায়নটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে এটাও দেখা যায় যে একটা মেয়ে সে আর্ন করছে, আর্ন করার পর সে বাসায় কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, তার টাকা কিন্তু তার কাছে থাকে না। আমি কিন্তু আপনার অনেক অর্গানাইজেশন এর আগে জব করেছি, তো ওখানে এরকম ঘটনা ঘটেছে যে হাই লেভেল একটা মেয়ে, সে হাই পজিশনে জব করে, কিন্তু সে বাসায় কিন্তু প্রায় নির্যাতনের শিকার হচ্ছে, এবং কিন্তু সে তার স্বামীকেও ছাড়ছে না, ডিভোর্স দিচ্ছে না, কিন্তু তখন কিন্তু সবাই মেয়েটাকেই দোষ দিচ্ছে যে তুমি কেমন মেয়ে, তুমি স্বামীকে ছাড়ছ না, কিন্তু মেয়েটা কিন্তু এক ধরনের ইসের মধ্যে, সামাজিক বাধার মধ্যে সে কিন্তু বের হয়ে আসতে পারছে না। সো অর্থনৈতিক ক্ষমতায়ন ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ডাজন্ট নেসেসারিলি এম্পাওয়ার দ্য ওয়েমেন যদি তার টাকার ওপর কন্ট্রোল না থাকে। সো নারী ক্ষমতায়নের জন্য নারীর অবশ্যই টাকার ওপর কন্ট্রোল থাকতে হবে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কন্ট্রোলটা ধরেন আপনি যেরকম বলছেন এটা আন্তর্জাতিক সংগঠনে বা বড় জায়গায় কাজ করে সে কন্ট্রোলটা ছেড়ে দেয় কেন, বা আর যদি ছেড়েই দিতে হয় শুরুতেই সে বোঝে, তাহলে এই কাজে এই কষ্ট করতে যায় কেন সে? ওই যে তাকে ওই জিনিসটা মানে বাসায় নির্যাতনের শিকার হয় সে, কিংবা বলে যে তোমার নামে ক্যারেক্টার স্ক্যান্ডাল, তোমার অফিসের সবাইকে আমি জানাই দিব এই জিনিসটা, এগুলো সে তখন ভয় থাকে, আশেপাশে সাপোর্টটা সে পায় না, সেটার কারণে বাধ্য হয় তখন সে মেনে নিতে বাধ্য হয়। এরকম পজিটিভ এক্সাম্পলও আমি দেখেছি যে সে তখন তার এরকম একটা মেয়ে সে নির্যাতনের শিকার হতো, পরে সে তার অফিসে সবাইকে জানাই দিল যে এরকম আমার হাজবেন্ড আমার নামে উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব, সে কিন্তু অফিসে এসে ডিস্টার্ব করবে, অফিস কিন্তু সাপোর্টিভ রোল প্লে করেছে। সো আর কোন স্পেসিফিক সাজেশন আছে আপনার বাংলাদেশের নারীর অবস্থানের উন্নয়নের জন্য, ছোট্ট করে যদি? আমার হাতে আর মিনিট খানেক সময় আছে। আচ্ছা, আমার একটা সাজেশন আছে, সেটা আমি আর্লিয়ার যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে অর্গানাইজেশনরা কিভাবে নারী বান্ধব হবে। সেটা হচ্ছে নারীরা কিন্তু দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কর্মসংস্থানে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে যদি প্রাতিষ্ঠানিক এক ধরনের কাঠামো থাকে যে হায়ার অথরিটি উইল অলসো বি অ্যাকাউন্টেবল, এরকম থাকলে কিন্তু নারীরা কিন্তু সেফ ফিল করবে। যেমন আমাদের মিনিস্ট্রিতে, আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করি, নেদারল্যান্ডস অ্যাম্বাসি, সো ওখানে কিন্তু আমাদের কনফিডেন্সিয়ালিটি কাউন্সিলর বলে একটা সিস্টেম আছে। সো কেউ যদি মনে করে যে হায়ার অথরিটি দ্বারা কোনো ধরনের এনি টাইপ অফ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সে কিন্তু কমপ্লেন করতে পারবে। সো ইভেন দ্য হায়ার অথরিটিজ আর অ্যাকাউন্টেবল, সো এভরিওয়ান ইজ অ্যাকাউন্টেবল। এটা বাংলাদেশের হাইকোর্টে অলরেডি যখন আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটলো, টিচার দ্বারা যখন অ্যাবিউজ হলো, তখন সেক্ষেত্রে কিন্তু এই লটা অলরেডি হয়েছে, যেটা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় সেটার স্বীকৃতি দেয়নি, এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় সেটাকে অ্যাডপ্ট ওইভাবে করেনি, কিন্তু অলরেডি হাইকোর্টের নির্দেশনা আছে সারা বাংলাদেশের যতগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সকল কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে বক্স থাকবে, যেটা ওখানে যদি কেউ কোনো কিছু করে সেক্ষেত্রে আপনার ইয়ে রাখবে। কিন্তু দুর্ভাগ্য বা কি বলবো, ছেলেদের সৌভাগ্য যে এখন পর্যন্ত সে জিনিসটা হয়নি। অনেক ধন্যবাদ, কারণ আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে নিয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আরও আলোচনা করব। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, অ্যাডভোকেট এলিনা খান, মিস রাকিম রং, মিস্টার অলি রহমান সান এবং মিস নামিয়া আক্তার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কথা বলছিলাম এবং বাংলাদেশ ও বিশ্বের সর্বত্রই আসলে নারীর অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা দরকার। বাংলাদেশে তো নারীরা এটা ডিজার্ভ করে, কারণ জনসংখ্যার অর্ধেকের বেশি কিন্তু তারা। সেই অর্থে আজকের এই দিবসে বাংলাদেশের এবং বিশ্বের সকল নারীর প্রতি আমাদের শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের যে অবদান, সেই অবদানের জন্য কৃতজ্ঞতা। আপনাদের সবার জন্য শুভকামনা।